আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো সবাই? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেয়েরা সবাই কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। গত ক্লাস ওয়ালাইকুম আসসালাম। গত ক্লাসে যা আলোচনা করেছিলাম আমরা বাসায় একটু দেখেছো? একটু পড়েছিলে বাসায়? কারো মুখে কথা নেই। একটুও কি পড়োনি? না পড়লে তো পড়া জমতে থাকবে। পড়া জমতে থাকলে একসময় দেখবে যে কোনো কিছু মাথায় ঢুকছে না। অথচ ক্লাসের পরপর যদি তোমরা পড়ে ফেলতে তাহলে দেখতে যে জিনিসটা খুব সহজে তোমাদের মনে থাকছে। অনুশীলন না করলে, চর্চা না করলে তোমরা তো ব্যাকরণ মনে রাখতে পারবে না বাবা। পড়তে হবে। আচ্ছা, আজকে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমাদের গত ক্লাসেরই বাকি অংশটুকু। আমরা বাক্য তত্ত্ব নিয়ে আলোচনা করছিলাম। বাক্যের গঠন, বাক্য পরিবর্তন শিখবো আজকে আমরা। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করি। যারা পরে জয়েন করবে তারা করতে চাবে, যারা তারা জয়েন করতে পারবে। ম্যাম আদাব। আদাব। আচ্ছা, স্ক্রিনে দেখা যাচ্ছে কিছু? জি মিস। ওকে। আচ্ছা, আমরা যেগুলো পড়তে যাচ্ছি আজকে তার কিছু কিছু কিন্তু আমরা কলেজে থাকতে পড়েছি। কলেজে থাকতে মানে যখন কলেজে আমরা সরাসরি ক্লাস নিয়েছি। আমি তোমাদের এই অংশগুলো পড়িয়েছি, তবুও একটু আমরা যেহেতু একটা অনেক দিনের গ্যাপ হয়েছে আমরা একটু রিভিশন দিয়ে নেই ঝটপট। সেটা হলো গঠন অনুসারে বাক্যের শ্রেণী বিভাগটা কি? গঠন অনুসারে বাক্য ৩ প্রকার: সরল বা সাধারণ বাক্য, ২ নম্বর হচ্ছে জটিল বা মিশ্র বাক্য, তৃতীয় হচ্ছে যৌগিক বা সংযুক্ত বাক্য। এই ৩টি বাক্যের ঝটপট আমরা সংজ্ঞাটা এবং বৈশিষ্ট্যটা দেখে নিব। তাহলে হবে কি আমাদের বাক্যের যে রূপান্তর করতে আমাদের সুবিধা হবে। আমরা যদি না জানি কোন ধরনের বাক্যের কি বৈশিষ্ট্য, তাহলে আমাদের পক্ষে বাক্য রূপান্তর করা সম্ভব হবে না। তো সরল বাক্য কোনটি? সরল বাক্য হচ্ছে যে বাক্যে একটি মাত্র কর্তা বা উদ্দেশ্য থাকে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকে, তাকে আমরা বলি সরল বাক্য। যেমন উদাহরণ এখানে দেয়া আছে, মুনিরা কলেজে যায়। এখানে উদ্দেশ্য বা কর্তা একটি, মুনিরা। সমাপিকা ক্রিয়া বা বিধেয় একটি, সেটি হচ্ছে যায়। তৃণা বই পড়ে। একটি উদ্দেশ্য, একটি সমাপিকা ক্রিয়া বা বিধেয়। নাফিসা গান করে। নাফিসা হচ্ছে একমাত্র কর্তা বা উদ্দেশ্য, আর করে হচ্ছে একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা, একটু আমি অ্যাডমিট করে দেই। তো যেই বাক্যে একটি মাত্র কর্তা থাকবে বা উদ্দেশ্য থাকবে এবং একটি মাত্র সমাপিকা ক্রিয়া বা বিধেয় থাকবে, তাকে আমরা বলি সরল বাক্য। আমরা বুঝেছি সরল বাক্য কিরকম হয় মেয়েরা? জি মিস। ঠিক আছে। তো সরল বাক্যের পরে আমরা যাব জটিল বাক্যে। জটিল বাক্য হচ্ছে যে বাক্য পরস্পর সাপেক্ষ প্রধান ও অপ্রধান, না আমি বলতে ভুল করেছি, যে বাক্য পরস্পর সাপেক্ষ প্রধান ও অপ্রধান খণ্ডবাক্যের সমন্বয়ে বা দুটো খণ্ডবাক্যের সমন্বয়ে গঠিত হয়, বা যে বাক্যে প্রধান খণ্ডবাক্যের অধীন এক বা একাধিক অপ্রধান খণ্ডবাক্য থাকে, তাকে জটিল বাক্য বলে। এখন তোমরা বলতে পারো যে জটিল বাক্যের সংজ্ঞাটাই অনেকটা জটিল মনে হচ্ছে। আমি ভেঙে বলে দিই, তখন তোমরা বুঝতে পারবে। জটিল বাক্য হচ্ছে এমন একটা বাক্য যেই বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে এবং একটু দাঁড়াও, সবাই এখন অ্যাডমিট হতে চাচ্ছে। আচ্ছা, যেটা বলছিলাম, জটিল বাক্যে একটি প্রধান খণ্ডবাক্য থাকবে এবং
খণ্ডবাক্য এবং অপ্রধান খণ্ডবাক্য বা আশ্রিত খণ্ডবাক্য এরকমও থাকবে। এবং এই প্রধান খণ্ডবাক্য, ওয়ালাইকুম আসসালাম, এই প্রধান খণ্ডবাক্য এবং আশ্রিত খণ্ডবাক্য একটি আরেকটির উপর নির্ভরশীল হবে। ঠিক আছে, তাহলে আমরা তাকে বলবো জটিল বাক্য। যেমন ক্লাসে না এভাবে অ্যাডমিট করতে গেলে কথাটা বাধাপ্রাপ্ত হয়। আচ্ছা, তবুও আমরা এর মধ্যেই ক্লাস চালিয়ে যাব। তো যেটা বলছিলাম যে একটি আরেকটির উপর সাপেক্ষ বা নির্ভরশীল হয়। যেমন যদি বলি যে নির্বোধ সে এ কাজ করে। এখন একটি প্রধান খণ্ডবাক্য আছে, প্রধান খণ্ডবাক্যটি হচ্ছে কোনটি, কেউ কি বলতে পারবে? কেউ বলতে পারছো না? আচ্ছা, তাহলে তোমরা প্রধান যদি তিনি শুনতে পাইনি। এখানে হচ্ছে মানে মানে ক নম্বরে যেটা আছে, যদিও তিনি পণ্ডিত তথাপি তিনি বিনয়ী নন। যদিও তিনি পণ্ডিত, এটা হচ্ছে প্রধান খণ্ডবাক্য। না, প্রধান খণ্ডবাক্য হচ্ছে সেটি যেটিকে বাক্য থেকে আলাদা করে যদি বের করে নিয়ে আসি তখনও সে একটি পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে। আমি যদি এটাকে বাক্য থেকে নিয়ে আসি যে যদিও তিনি পণ্ডিত, তখন কি কোনো সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে? পারে না। তিনি বিনয়ী নন, এটা হচ্ছে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারছে, এটা প্রধান খণ্ডবাক্য। আর যদিও তিনি পণ্ডিত, এটি হচ্ছে আশ্রিত খণ্ডবাক্য। এখন দেখো, একটি আরেকটির উপর নির্ভরশীল, কারণ যিনি পণ্ডিত তার বিনয়ী হওয়ার কথা ছিল কিন্তু তিনি বিনয়ী নন। তো অর্থ প্রকাশের ক্ষেত্রে একটি আরেকটির উপর নির্ভরশীল। এইরকম বাক্য যদি হয় তখন আমরা তাকে বলবো জটিল বাক্য। ঠিক আছে, এরপরে আমরা দেখব যৌগিক বাক্য। ও আরেকটি কথা বলে দিই যে জটিল বাক্যে যিনি, তিনি, যে, সে এই জাতীয় মানে ব্যবহৃত হয়, সর্বনাম ব্যবহৃত হয়। ঠিক আছে, দেখো এখানে তিনি, তিনি দুটো সর্বনাম আছে, আবার আছে যে নির্বোধ সে কাজ করে। প্রথমে আছে যে, একটি সর্বনাম, তারপরে আছে সে আরেকটি সর্বনাম। এরকম আমরা যখন আরো উদাহরণ করব তখন আমরা আরো এরকম সর্বনাম পাবো। এটা একটা বৈশিষ্ট্য যে জটিল বাক্যে সাধারণত এই ধরনের ব্যবহার আমরা লক্ষ্য করে থাকি। এখন দেখব যৌগিক বাক্য। যৌগিক বাক্য হচ্ছে পরস্পর নিরপেক্ষ দুই বা ততোধিক সরল বাক্য বা জটিল বাক্য যদি কোনো অব্যয় পদ যোগে সংযুক্ত হয় এবং একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তাহলে আমরা তাকে বলবো যৌগিক বাক্য। এটাও একটু বিশ্লেষণ করে দেই যে যৌগিক বাক্য হচ্ছে অব্যয় দ্বারা যুক্ত হবে। কি যুক্ত হবে? দুই বা ততোধিক সরল বাক্য বা জটিল বাক্য। সরল বাক্যকেও কানেক্ট করতে পারে এই অব্যয়টা, আবার জটিল বাক্যকেও কানেক্ট করতে পারে এই অব্যয়টা। যদি অব্যয়ের সাহায্যে দুই বা ততোধিক সরল বা জটিল বাক্য সংযুক্ত হয় এবং একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, তাহলেই আমরা তাকে বলবো যৌগিক বাক্য। যেমন উদাহরণ দেখি, এইখানে উদাহরণগুলোতে লক্ষ্য করো কয়েকটি অব্যয় দেয়া আছে, যেমন কিন্তু, নইলে, সুতরাং, এবং এরকম প্রচুর অব্যয় আছে যে অব্যয়গুলো আমরা যৌগিক বাক্যে ব্যবহার করি। এখন দেখো সংজ্ঞার সাথে উদাহরণ মিলছে কিনা। যখন তোমাকে ভেবেছি তখন আসোনি, কিন্তু যখন এলে তখন সব শেষ। এখানে কিন্তু দিয়ে যুক্ত হয়েছে। তারপরের বাক্যে আছে তারা দুজনে ওত পেতেছিল, নইলে চোর ধরা সম্ভব ছিল না। চোর ধরা সম্ভব ছিল না, এটা কি ধরনের বাক্য? একটি সরল বাক্য। তারা দুজনে ওত পেতেছিল, এটাও আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, এটাও একটা সরল বাক্য। এখানে দেখো দুটো সরল বাক্যকে কানেক্ট করেছে এই নইলে অব্যয়টি। সুতরাং আমাদের সংজ্ঞার সাথে আমরা মিলিয়ে দেখতে পারলাম যে এইভাবে যৌগিক বাক্যগুলো গঠিত হয়। আমরা কি এই বাক্য গঠনের যে তিনটা প্রকার বুঝতে পেরেছি সবাই? জি মিস। আচ্ছা, আরেকবার বলে দেই, সরল বাক্য হচ্ছে একটি মাত্র কর্তা থাকবে বা উদ্দেশ্য থাকবে, আর একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকবে বা বিধেয় থাকবে। এটা হচ্ছে সরল বাক্য। তার মানে এই না যে একটি কর্তা, একটি ক্রিয়া আর একটি বিধেয় দিয়েই বাক্যটি শেষ হয়ে যাবে, আর একটু লম্বা হতে পারে, কিন্তু এই তিন মানে এই দুটো জিনিস হচ্ছে
বাধ্যতামূলক। একটি কর্তা অবশ্যই থাকবে এবং একটি সমাপিকা ক্রিয়া অবশ্যই থাকবে। তারপরে আছে কি বাক্য? জটিল বাক্য। জটিল বাক্যে ছিল যে পরস্পর নিরপেক্ষ একটি প্রধান খণ্ড বাক্য এবং আরেকটি অপ্রধান খণ্ড বাক্য, এই দুটো যুক্ত হবে এবং একটি আরেকটির উপর অবশ্যই নির্ভরশীল হবে, নইলে সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারবে না। আর এখানে আমরা যে, সে, যিনি, তিনি, যখন, তখন এই ধরনের সর্বনামের ব্যবহার দেখে থাকি। এরপরে যৌগিক বাক্য। যৌগিক বাক্যর মধ্যে যে অব্যয়টা আছে, একটা অব্যয় থাকবে সংযোজক অব্যয়, সেই সংযোজক অব্যয় দুই বা ততোধিক সরল বা জটিল বাক্যকে কানেক্ট করবে, সংযুক্ত করবে, করলে আমরা তাকে এবং করে যদি একটি সম্পূর্ণ বাক্য গঠন করে, একটি সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তখন আমরা তাকে বলবো এটি যৌগিক বাক্য। এবং লক্ষ্য করবে জটিল বাক্যে আমরা বলেছিলাম যে পরস্পর নির্ভরশীল খণ্ডবাক্য, প্রধান খণ্ডবাক্য এবং আশ্রিত খণ্ডবাক্য পরস্পর অর্থ প্রকাশের জন্য একে অপরের উপর নির্ভরশীল হবে। কিন্তু যৌগিক বাক্যে যদি এই সংযোজক অব্যয়টাকে আমরা তুলে দেই, তখন অর্থ প্রকাশের জন্য কিন্তু এই দুটো বাক্য একে অপরের উপর নির্ভরশীল হবে না। যেমন এই যে বাক্যটা আমরা বলছিলাম, তারা দুজনে ওত পেতেছিল, নইলে চোর ধরা সম্ভব ছিল না। এখানে নইলে অব্যয়টাকে তুলে দাও, দুটো বাক্য রয়ে যাচ্ছে। তারা দুজনে ওত পেতেছিল, এটা একটা সম্পূর্ণ বাক্য। চোর ধরা সম্ভব ছিল না, এটাও একটা সম্পূর্ণ বাক্য। এবং দুটো বাক্য, এই যে অব্যয়টা তুলে দিলে যে দুটো বাক্য আমরা পাচ্ছি, এই দুটো বাক্য কিন্তু অর্থের জন্য নির্ভরশীল না একে অন্যের উপর। তারা দুজনে ওত পেতেছিল, এটা থেকে একটা অর্থ প্রকাশ পায়, সম্পূর্ণ অর্থ। এবং চোর ধরা সম্ভব ছিল না, এটাও একটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। সুতরাং যৌগিক বাক্যে আমরা দেখব যে এরা পরস্পর নিরপেক্ষ। এই যে সরল বা জটিল বাক্যগুলো সংযোজক অব্যয় দ্বারা যুক্ত হচ্ছে, এরা পরস্পর নিরপেক্ষ, অর্থাৎ একে অন্যের উপর অর্থ প্রকাশের জন্য নির্ভরশীল নয়। যেই শর্তটা আমরা দেখেছি জটিল বাক্যে। জটিল বাক্যে অবশ্যই অর্থ প্রকাশের জন্য একটি অপরটির উপর নির্ভরশীল হবে। এখন কি তোমাদের পরিষ্কারভাবে বোঝা গেছে? তোমরা বুঝতে পেরেছো যে গঠনগত মানে ভাবে কিভাবে বাক্যকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে এবং তিনটি বাক্য কি ধরনের? সবাই বুঝতে পেরেছো? জি মিস। আচ্ছা, এবার আমরা যাব অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ। এটাও আমরা ক্লাসে পড়েছি, যখন আমরা কলেজে ছিলাম, সশরীরে ক্লাস করেছি, তখনও এটা পড়েছি, কিন্তু আরেকবার রিভিশন দিয়ে দেই, তাহলে তোমাদের বাক্য রূপান্তর করতে সহজ হবে। প্রথমেই আছে বিবৃতিমূলক বাক্য। অর্থ অনুসারে বাক্য 5 প্রকার, প্রধানত 5 প্রকার। প্রথমে বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য কি? কোনো ঘটনা, ভাব বা বক্তব্যের তথ্য যে বাক্য প্রকাশ করে থাকে তাকে নির্দেশবাচক বাক্য বলা হয় বা বিবৃতিমূলক বাক্য বলা হয়। যেমন আমরা যদি বলি ঢাকা বাংলাদেশের রাজধানী, এখানে একটি বক্তব্য উপস্থাপন করা হয়েছে, এটি একটি বিবৃতিমূলক বাক্য। এখন বিবৃতিমূলক বাক্যকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটি হচ্ছে অস্তিবাচক, আরেকটি নেতিবাচক। অস্তিবাচক মানে হচ্ছে যেটা ইতিবাচক অর্থ প্রকাশ করবে বা পজিটিভ অর্থ প্রকাশ করবে, তাকে আমরা বলি অস্তিবাচক বাক্য। যেমন কাজটি করা সম্ভব, এখানে একটি ইতিবাচক অর্থ প্রকাশ পেয়েছে, তাই এটি হবে অস্তিবাচক বাক্য। আবার এটিকে আমরা নেতিবাচক করে ফেলতে পারি। কিভাবে? কাজটি করা সম্ভব নয়, কি বোঝালো? না বোধক, নেতিবাচক অর্থ, একটু আমি অ্যাডমিট করে দিই, নেতিবাচক অর্থ প্রকাশ পেল, কাজটি করা সম্ভব নয়। সুতরাং এটি হচ্ছে অস্বীকৃতি বাক্য বা নেতিবাচক বাক্য। আমরা ইংরেজিতে যেটা করেছি পজিটিভ নেগেটিভ, সেটাই। যেটা ইতিবাচক অর্থ প্রকাশ করবে সেটা অস্তিবাচক, যেটা নেতিবাচক অর্থ প্রকাশ করবে সেটা নেতিবাচক। এবারে যাব প্রশ্নবোধক বাক্য, যেটা আমরা সবাই জানি, যে বাক্যের মাধ্যমে কোনো কিছু জিজ্ঞাসা করা হয় তাকে প্রশ্নবোধক বাক্য বলে। যেমন তোমার নাম কি, তুমি কোন শ্রেণীতে পড়ো, তুমি কেমন আছো, এগুলো হচ্ছে প্রশ্নবোধক বাক্য। জিজ্ঞাসা করা হয় যেই বাক্যে, সেটাই প্রশ্নবোধক বাক্য। এবারে দেখব অনুজ্ঞাসূচক বাক্য। যে বাক্য দ্বারা আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, নিমন্ত্রণ, নিষেধ, প্রস্তাব এগুলো প্রকাশ পায়, এই ধরনের অর্থ প্রকাশ পায়, তাকে আমরা বলবো অনুজ্ঞাসূচক বাক্য। যেই ভাবগুলোর কথা আমি এখানে বললাম সেই ভাবগুলো তোমাদের মনে রাখতে হবে, না হলে তোমরা অনুজ্ঞাসূচক বাক্য চিনতে পারবে না। যেমন আদেশ, আদেশ দিয়ে কি আছে? ভাত খেয়ে যাও, এটি একটি আদেশ। অনুরোধ, দয়া করে আমার কাজটা করে দিন। উপদেশ, সদা সত্য কথা বলবে। নিষেধ,
হরতালের দিন বাইরে যাবে না। প্রস্তাব, চলো আমরা সবাই মিলে নৌকা ভ্রমণে যাই। এই ধরনের বাক্যগুলো, যেই বাক্যগুলোতে কোনো রকম আদেশ, নির্দেশ, উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ, নিষেধ, প্রস্তাব এই ধরনের অর্থ প্রকাশ পায়, তাকে আমরা বলবো অনুজ্ঞাসূচক বাক্য। এরপরে আছে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। যে বাক্যের দ্বারা প্রার্থনা প্রকাশ পায় তাকে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য বলা হয়। যেমন ইচ্ছা, ইচ্ছাটা দেখি, গ্রামের বাড়িতে যেতে আমার খুব ইচ্ছে করছে। এই বাক্যের মধ্যে ইচ্ছে শব্দটা আছে। এটি একটি ইচ্ছা বা মানে ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্যের মধ্যে এটি পড়বে, কারণ এখানে একটি ইচ্ছা প্রকাশিত হয়েছে। আমি যদি 1 কোটি টাকা পেতাম, এটাও আমার একটা ইচ্ছা। এবারে দেখো প্রার্থনা, আল্লাহ তোমার মঙ্গল করুন, হে প্রভু আমাকে রক্ষা করো। একটা ইচ্ছা হচ্ছে মানুষের ব্যক্তিগত চাওয়া, আকাঙ্ক্ষা, এগুলো হচ্ছে ইচ্ছা। আর প্রার্থনা কি? প্রার্থনা হচ্ছে যখন আমি কোনো কিছু চাই এবং সেটার জন্য আমি আবেদন করছি। এই যে আল্লাহ তোমার মঙ্গল করুন, আমি আল্লাহর কাছে চাচ্ছি যে তিনি যেন তোমার মঙ্গল করেন। হে প্রভু আমাকে রক্ষা করো, আমি প্রভুর কাছে চাইছি যেন তিনি আমাকে রক্ষা করেন। এই যে আমি চাইছি কিছু, প্রার্থনা করছি, সে এরকম অর্থ প্রকাশ পেলে আমরা বলবো ইচ্ছা বা প্রার্থনা সূচক বাক্য। এরপরে সবচেয়ে শেষ যেটা আছে, আবেগ সূচক বাক্য। যে বাক্য দ্বারা মনের আবেগ ও আকস্মিক ভাব প্রকাশ পায় তাকে আবেগ সূচক বাক্য বলে। যেমন বিভৎস, কি কি আবেগ সেটা আগে দেখি। বিস্ময়, হর্ষ, বিষাদ, ঘৃণা, শোক, ক্রোধ, ভয় এবং আবেগ, যে কোনো ধরনের স্বাভাবিক আবেগ। এখন বিস্ময়টা দেখো, কি বিভৎস এই নারকীয় হত্যাকাণ্ড, মানে নারকীয় এক ধরনের হত্যাকাণ্ড দেখে এই বক্তা বিস্ময় প্রকাশ করছেন যে এই রকম হত্যাকাণ্ড ঘটতে পারে, তিনি বিস্মিত হয়ে গেছেন। হর্ষ, আচ্ছা এই উদাহরণটা খুব আমার দেখে হাসি পেয়ে গেল। হর্ষ হচ্ছে বাহ, আরিফের বউ খুব সুন্দরী তো। হর্ষ মানে হচ্ছে আনন্দ, তো সে আনন্দ পেয়েছে, আনন্দ পেয়ে এ ধরনের একটি বক্তব্য। বিষাদ, হায় হায় বিয়ের পর দিনই স্বামী মারা গেল। বিষাদ মানে দুঃখ, এটি একটি দুঃখ প্রকাশক বাক্য। ঘৃণা, ছি ছি তুই মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করিস, তুই এত নীচ। ঘৃণা প্রকাশ পেল। ধরো কোনো ছেলে যে কিনা বখাটে, সে মেয়েদের সঙ্গে খারাপ আচরণ করছে, তো তাকে তার প্রতি ঘৃণা প্রকাশ করে এই ধরনের একটি কথা বলা হলো, ছি ছি তুই মেয়েদের সঙ্গে এত খারাপ আচরণ করিস। এখানে ঘৃণা প্রকাশ পেয়েছে। শোক, হায় হায় তোমার বাবা মারা গেলেন, এখন তোমরা চলবে কি করে। এখানে শোক প্রকাশিত হয়েছে। ক্রোধ, এত বড় স্পর্ধা, শিক্ষকের মুখের ওপর কথা বলো, হয়তো কেউ বেয়াদবি করেছে সেই প্রেক্ষিতে এই কথা। এখানে কি প্রকাশ পেয়েছে? ক্রোধ। ভয়, ওরে বাপরে কত বড় সাপ, এখানে সাপ দেখে ভয় পেয়েছে। আবেগ, বাহ সুন্দর লাগছে এই প্রাকৃতিক দৃশ্য, প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হয়ে একটি আবেগ প্রকাশিত হয়েছে। এই সব ধরনের আবেগ প্রকাশক বা আকস্মিক ভাব প্রকাশক যে বাক্য, সেই বাক্যগুলোকে আমরা বলবো আবেগ সূচক বাক্য। তাহলে আমরা এখন একটু রিভিশন দেই। আমরা প্রথমে পড়েছি বাক্যের গঠনগত শ্রেণী বিভাগ, গঠন অনুসারে বাক্য 3 প্রকার, আর অর্থ অনুসারে আমরা এখন পড়লাম বাক্য প্রধানত 5 প্রকার। তোমরা অনেকে এই ভুলটা করে থাকো যে প্রশ্ন লেখার সময় এত মানে প্রশ্ন পাওয়ার পর তোমরা এত তাড়াহুড়া করো, ভালো মতো পড়েও হয়তো দেখোনি বা বেখেয়ালে একটির জায়গায় অন্যটির উত্তর লিখে দাও। এসেছো অর্থ অনুসারে বাক্যের শ্রেণী বিভাগ, লিখে দিয়েছো অর্থ অনুসারে বাক্য 3 প্রকার, জটিল, যৌগিক, সরল এসব। আবার গঠন অনুসারে এসেছে তখন লিখে দিয়েছো 5 প্রকার। এটা করলে তো পুরোই শূন্য পেতে হবে, একদম ভুল উত্তর। তো এই জিনিসটা লক্ষ্য রাখবে। আর অর্থ অনুসারে আমরা যেটা পড়লাম বিবৃতিমূলক, বিবৃতিমূলক 2 প্রকার, অস্তিবাচক, নেতিবাচক, তারপর প্রশ্নবোধক, তারপর অনুদ্গার সূচক, তারপরে ইচ্ছা বা প্রার্থনা সূচক, তারপরে আবেগ সূচক। এই শ্রেণী বিভাগ নিয়ে কারোর কোনো বুঝতে সমস্যা আছে? তাহলে আমি একটু রিভিশন দেব। সবাই বুঝতে পেরেছো ঠিক তো? ওকে, আচ্ছা যদি তোমরা এই অংশটুকু বুঝতে পেরে থাকো তাহলে খুবই ভালো, কারণ এই অংশটা মানে তোমাদের 2 রকম কাজে লাগবে। সেটা হচ্ছে তোমরা যদি কেউ রচনামূলক প্রশ্নের উত্তর করতে চাও, তখন এই প্রশ্নগুলো তো তোমাদের ব্যাখ্যা করে লিখতে হবে বিস্তারিত। আর যদি তোমরা এর অথবা যে প্রশ্নটি থাকে বাক্যের রূপান্তর, সেই রূপান্তর থেকে যদি তোমরা উত্তর লিখতে চাও, তখনও তোমাদের এই অংশটি লাগবে, কারণ এটা যদি তোমরা না জানো কোনটি কি ধরনের বাক্য, তোমরা রূপান্তর করতে পারবে না। রূপান্তর জিনিসটা অনেকের কাছে খুব কঠিন লাগে,
আমি আশা করবো আজকের ক্লাসের পর ইনশাল্লাহ তোমাদের আর কঠিন লাগবে না, কারণ বাক্য রূপান্তর খুব সহজ। যদি তোমরা সবগুলো বাক্যের বৈশিষ্ট্য জানো, কোন বাক্য কিভাবে গঠিত হয়, তাহলে বাক্য রূপান্তর কোনো ব্যাপার না। যেমন দেখো, আমরা প্রথমে দেখছি অস্তিবাচক থেকে নেতিবাচক। অস্তিবাচক মানে হচ্ছে মানে ইতিবাচক অর্থ, আর নেতিবাচক বাক্য হচ্ছে নেতিবাচক অর্থ প্রকাশক। খুবই সহজ, নাম থেকেই আমরা বুঝতে পারি। দেখো একটা উদাহরণ, আমার ইহাদের ওপর সহদর স্নেহ আছে। এখন তোমাদের একটা মারাত্মক ভুল আমি দেখি মাঝে মাঝে কেউ কেউ করো, যে নেতিবাচক করতে গিয়ে বাক্যের অর্থ বদলে ফেলো। বাক্যের অর্থ বদলানো যাবে না। নেতিবাচক বাক্যে যখন রূপান্তর করব, তখন অস্তিবাচককে নেতিবাচক করব ঠিকই, কিন্তু অর্থ কিন্তু পাল্টে যেতে পারবে না। যেমন আমার ইহাদের ওপর সহদর স্নেহ আছে, তোমরা কি করো, আছের জায়গায় নেই লিখে দাও। আমার ইহাদের ওপর সহদর স্নেহ নাই। তাহলে কি বাক্যের অর্থ ঠিক থাকলো? নো মিস। ঠিক থাকলো না। আমাদের বাক্যের অর্থ ঠিক রেখে নেতিবাচক করতে হবে। সেটা কিভাবে? আমারও যে ইহাদের ওপর সহদর স্নেহ নাই তাহা নহে। এর মানে হচ্ছে আমার ইহাদের ওপর সহদর স্নেহ আছে। আর আরেকটা ব্যাপার, আরেকটু সহজ করে বুঝাই। যদি এরকম বলি যে 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। এখন যদি তোমরা বলো 1971 সালে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেনি, তাহলে কি ইতিহাস বদলে যাবে না একেবারে? জি মিস। হ্যাঁ, এই জন্য মানে এই যে দেখলে, যেহেতু একটা বাস্তব উদাহরণ দিলাম, এখন তোমরা বুঝতে পারছো যে নেতিবাচক মানেই অর্থ পরিবর্তন করে ফেলা না, তাহলে ভুল হবে। আমরা এমন ভাবে নেতিবাচক করব যেন অর্থ চেঞ্জ না হয়, পরিবর্তন না হয়। যেমন আরেকটি উদাহরণ দেখো, প্রিয়ংবদা যথার্থ কহিয়াছে। এটাকে নেতিবাচক করব, প্রিয়ংবদা অযথার্থ কহে নাই। অর্থাৎ প্রিয়ংবদা যথার্থই কহিয়াছে, অযথার্থ কহে নাই। এই বাক্য দিয়ে আমরা অর্থ ঠিক রাখলাম এবং নেতিবাচক করলাম। আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা হচ্ছে উদাহরণে যদি সাধু ভাষা ব্যবহৃত হয়, তোমাদের বাক্য পরিবর্তনের ক্ষেত্রেও পরিবর্তিত বাক্যটি সাধু ভাষাতেই হতে হবে। উদাহরণ যদি চলিত ভাষায় হয়, তোমাকেও পরিবর্তিত বাক্যে চলিত ভাষাতেই লিখতে হবে। অর্থাৎ তুমি সাধু থেকে চলিতে যেতে পারবে না, বা চলিত থেকে সাধুতে যেতে পারবে না, কিংবা সাধু চলিতের মিশ্রণও করতে পারবে না। সাধু ভাষায় উদাহরণ হলে তোমাকে অবশ্যই পূর্ণাঙ্গ সাধু ভাষায় একটা বাক্য তৈরি করতে হবে। এরপরে দেখো, বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা অনাবশ্যক ছিল। এটার নেতিবাচক কি? বিবাহ সম্বন্ধে আমার মত যাচাই করা আবশ্যক ছিল না। এইভাবে আমরা অস্তিবাচক থেকে নেতিবাচক করব এবং অর্থ ঠিক রাখবো। তোমরা যখন আরো উদাহরণ করবে, তখন তোমরা দেখবে যে তোমাদের ব্যাপারটা আয়ত্তে চলে এসেছে। এখন আমরা যাই নেতিবাচক থেকে অস্তিবাচক। যেমন আশেপাশে কোনো শব্দ নেই, আশপাশ নিস্তব্ধ হয়ে আছে। এটি অস্তিবাচক। এখানে অস্তিবাচক বাক্যে কোনো নেতিবাচক শব্দ নেই এবং একটি ইতিবাচক অর্থ প্রকাশ পাচ্ছে, এবং অর্থও চেঞ্জ হয়নি। আশেপাশে কোনো শব্দ নেই আর আশেপাশ নিস্তব্ধ হয়ে আছে, অর্থাৎ ওখানে নিস্তব্ধ হয়ে আছে মানে শব্দ নেই। এরপরে আমি আশা ছাড়িতে পারলাম না, আশা ছাড়িতে পারিলাম না, আমি আশা করলাম। এখানে ভুলটা কোথায়? এখানে একটা ভুল আছে অস্তিবাচক বাক্যে। কে বলতে পারবে? করিলাম হবে। ভেরি গুড, এটা করিলাম হবে। কে উত্তর দিলে? মিস আমি প্রজ্ঞা। প্রজ্ঞা, ভেরি গুড প্রজ্ঞা। এটা হচ্ছে সাধু ভাষায় ছিল নেতিবাচক বাক্যটা, অস্তিবাচক করতে গিয়ে এটা ছাপার ভুল, করলাম লিখে ফেলা হয়েছে। এটা হচ্ছে করিলাম হবে, সাধু ভাষায় হবে। তারপরে না মহারাজ, তিনি আশ্রমে নাই। এটাকে অস্তিবাচক করো, হ্যাঁ মহারাজ, তিনি আশ্রমের বাহিরে আছেন। অর্থ ঠিক থাকলো, কিন্তু আমরা অস্তিবাচক করে ফেললাম। এরকম আরো উদাহরণ দেখি আমরা ঝটপট। এ কথা আমরা বিশ্বাস করি না, এ কথা আমরা অবিশ্বাস করি। আমরা ধর্মের কাজ করিতেছি না, অস্তিবাচক, আমরা অধর্মের কাজ করিতেছি। পৃথিবী চিরস্থায়ী নয়, অস্তিবাচক হচ্ছে পৃথিবী অস্থায়ী। এইভাবে আমরা অস্তিবাচক করব নেতিবাচক থেকে। নেতিবাচক যে অব্যয় বা পদ যেটাই থাকবে, আমরা সেটাকে বাদ দিয়ে এমনভাবে বাক্যটা তৈরি করব যেন মানে একটা ইতিবাচক অর্থ প্রকাশ পায়, আবার
যে প্রদত্ত বাক্যটি রয়েছে সেই বাক্যের অর্থ যাতে পরিবর্তন না হয়ে যায়। বাক্যের অর্থ ঠিক থাকবে, শুধু আমরা বাক্যের ফর্মটা রূপান্তর করব। নেতি থেকে অস্থি, অস্থি থেকে নেতি। এরপরে আমরা দেখব নেতিবাচক থেকে প্রশ্নবোধক। তাদের গ্রামে ফিরে আসা চলে না, এটাকে আমরা একটা প্রশ্ন করে দিব, প্রশ্নের মতো করে বলবো। তাদের গ্রামে ফিরে আসা চলে কি? একটা প্রশ্ন হলো। মানুষটা সমস্ত রাত খেতে পাবে না, মানুষটা সমস্ত রাত খেতে পাবে কি? একটা প্রশ্ন। তাদের সে জানা নাই, তাদের সে জানা আছে কি? অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা নাই, অনেকদিন মৃত্যুঞ্জয়ের দেখা আছে কি? এইভাবে আমরা প্রশ্ন করি। সে আর ভিক্ষা করে না, সে কি আর ভিক্ষা করে? কি প্রশ্নবোধক যে পদ, এটা যে একদম বাক্যের শেষেই থাকবে তা না। এই যে আমরা সামনে নিয়ে আসলাম, সে কি আর ভিক্ষা করে। আবার এই কি পদটি ছাড়াও প্রশ্ন করতে পারি আমরা, যেমন সে খবর আমরা কেউ জানতাম না, এ খবর আমাদের কেউই কি জানতো? ও না, এটা তো কি আছে। কি ছাড়া প্রশ্ন আমরা না, কি ছাড়া প্রশ্ন করাটা একটু কঠিন। এখানে যতগুলো উদাহরণ আছে সবখানেই আমরা কি দেখতে পাচ্ছি, আর তো পথ নেই, আর কি পথ আছে, সবখানে কিটা ব্যবহার হয়। এবারে প্রশ্নবাচক থেকে নেতিবাচক, যেমন পুলিশের লোক জানিবে কি করিয়া, আমরা নেতিবাচক করব পুলিশের লোক জানিবে না। একেই কি বলে সভ্যতা? নেতিবাচক হচ্ছে একে সভ্যতা বলে না। তারা কি পাষাণ, তারা পাষাণ কিনা জানি না, নেতিবাচক হয়ে গেল, জানি না নেতিবাচক। এই বৃষ্টিতে কেউ বাইরে যেতে পারে, এই বৃষ্টিতে কেউ বাইরে যেতে পারে না। আচ্ছা, এই যে বলছিলাম কি ছাড়া প্রশ্ন করা যায় কিনা, এতগুলো উদাহরণ দেখেছি কি ছাড়া সাধারণত প্রশ্ন আমরা করিনি। এখানে একটা প্রশ্ন পাচ্ছি যেখানে কি নেই। এই বৃষ্টিতে কেউ বাইরে যেতে পারে, আবার কি যদি বসাও তাহলেও কিন্তু ভুল হবে না। এই বৃষ্টিতে কি কেউ বাইরে যেতে পারে, আবার কিটা উজ্জ্বল রেখেও প্রশ্ন করা যায়। আমাদের খেয়াল রাখতে হবে যে বাক্যের অর্থ পূর্ণাঙ্গভাবে প্রকাশ পাচ্ছে কিনা। যদি প্রকাশ না পায় তাহলেই আমাদের ভুল হয়ে যাবে। আমাদের মূল লক্ষ্য থাকবে যে আমরা বাক্যের অর্থ ঠিক রাখবো এবং সেইভাবে আমরা রূপান্তর করব। আচ্ছা মেয়েরা, যেটুকু বললাম এই যে রূপান্তর, এটুকু কি তোমরা বুঝতে পারছো? মিস, ও ও যে একটা লাইন আছে না, তারা কি পাষাণ, এটা যদি আমরা নেতিবাচক করি তাহলে তারা পাষাণ না শুধুমাত্র লিখলে হবে না, নাকি কি না জানি না লিখতে হবে পুরোটাই? পুরোটাই লিখতে হবে, কারণ একটু আগে আমি বলছিলাম যে বাক্যের অর্থ পরিবর্তন করা যাবে না। যদি আমি বলি তারা কি পাষাণ, আমি বলে দিলাম তারা পাষাণ নয়, তারা পাষাণ না। তো এইখানে তো জিজ্ঞেস করা হয়েছে তারা পাষাণ কিনা, আমি কিন্তু সিদ্ধান্ত দিতে পারি না যে তারা পাষাণ নয়। আমি এভাবে বলবো তারা পাষাণ কিনা জানি না। ঠিক আছে? জি মিস। মিস, কে যে জিজ্ঞেস করে পাষাণকে? হ্যাঁ, প্রশ্নটা বুঝতে পারিনি। আচ্ছা, আমরা অস্থি থেকে প্রশ্নতে যাই, আবার আমরা প্রশ্ন নেব। অস্থি থেকে প্রশ্ন, যেমন শৈশবে তার বাবা মারা যান। এখানে প্রশ্ন সূচক করতে গেলে এভাবে বলতে হবে, শৈশবে কি তার বাবা মারা যাননি। এর অর্থই হচ্ছে শৈশবে তার বাবা মারা গিয়েছিলেন। অর্থ ঠিক রয়েছে। জাদুঘর আমাদের আনন্দ দেয়, জাদুঘর কি আমাদের আনন্দ দেয় না, প্রশ্নবাচক হয়ে গেল। তারা কোথাও যাবে, তারা কি যাবে কোথাও। এইভাবে অস্থি থেকে আমরা নেতিবাচকে যাব। কেউ একজন আনমিউট করেছো, সে একটু মিউট করে ফেলো, তোমার ওখান থেকে শব্দ আসছে। যারা আনমিউট করেছো মিউট করে ফেলো। ও বেচছস? আচ্ছা, এবার আমরা দেখব প্রশ্নবাচক নির্দেশাত্মক থেকে প্রশ্নাত্মক বাক্য। সে আর ভিক্ষা করে না, সে কি আর ভিক্ষা করে। এখানে দেখো সে আর ভিক্ষা করে না, এটাকে আমরা প্রশ্নে রূপান্তর করেছি। সে কি আর ভিক্ষা করে, একটা জিজ্ঞাসা তৈরি হয়েছে এবং অর্থ পরিবর্তিত হয়নি, অর্থ ঠিক আছে। জননী জন্মভূমি স্বর্গের চেয়েও প্রিয়, জননী জন্মভূমি কি স্বর্গের চেয়েও প্রিয় নয়।
সে কথা আজও ভুলতে পারিনি, সে কথা কি আজও ভুলতে পেরেছি। এইভাবে তোমাদের মনে হতে পারে যে এটার সূত্র কি। সূত্র আসলে নির্দিষ্ট সূত্র নেই, এটা আমাদের বাক্যের যে বৈশিষ্ট্য, যেই বাক্যের যে ধরনের বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য মাথায় রেখে অর্থকে সঠিক রেখে আমাদের একটি থেকে আরেকটিতে রূপান্তর করতে হয়। এবং এটা তোমরা তখনই পারবে যখন তোমরা এই বাক্যগুলোর বৈশিষ্ট্য ভালোভাবে বুঝতে পারবে, মনে রাখতে পারবে, এবং যত বেশি তোমরা রূপান্তর অনুশীলন করবে তত বেশি তোমরা শিখতে পারবে। প্রথম প্রথম ভুল হবে, সবগুলো ঠিক হবে না। ভুল থেকে তোমরা আস্তে আস্তে নতুন করে শিখবে এবং তখন দেখবে যে ব্যাপারগুলো খুব মজার, এটা কঠিন কিছু না। আমরা আরো কিছু রূপান্তর দেখি নির্দেশাত্মক বাক্য থেকে অনুজ্ঞাসূচক। যেমন জীবে দয়া করা উচিত, এটা হচ্ছে একটা নির্দেশমূলক বাক্য। আর অনুজ্ঞা, অনুজ্ঞা যদি হয় তখন জীবে দয়া করো। আইন মেনে চলা কর্তব্য, এটা একটা বিবৃতিমূলক বাক্য, আইন মেনে চলা কর্তব্য। আর অনুজ্ঞা হলে আদেশ হবে, উপদেশ হবে, সেক্ষেত্রে আইন মেনে চলবে, এটা অনুজ্ঞা হয়ে গেল। কাজটা তোমার করা উচিত, এটা বিবৃতিমূলক বা নির্দেশাত্মক। আর কাজটা তুমি করো, এটা অনুজ্ঞাবাচক হয়ে গেল। এইভাবে আমরা নির্দেশাত্মক থেকে অনুজ্ঞায় পরিবর্তন করতে পারি। আবার অনুজ্ঞা থেকে নির্দেশাত্মক করতে পারি উল্টোটা। যেমন বিপদে ধৈর্য ধরো, এখানে আমরা বলবো বিপদে অধীর হতে নেই। মন দিয়ে লেখাপড়া করো, মন দিয়ে লেখাপড়া করা উচিত। দেশের সেবা করো, দেশের সেবা করা কর্তব্য। দরিদ্রের সেবা করবে, দরিদ্রের সেবা করা উচিত। এইখানে অনুজ্ঞাবাচক থেকে আমরা নির্দেশাত্মক যখন করেছি তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা উচিত বা করতে নেই বা বলতে নেই এই ধরনের প্যাটার্নে আমরা পরিবর্তনটা করি। যেমন উচিত দিয়েই বেশি, ছাত্র জীবনে বেশি বেশি অধ্যয়ন করো, এটা অনুজ্ঞাবাচক। আর নির্দেশাত্মক করতে গেলে বলবো ছাত্র জীবনে বেশি বেশি অধ্যয়ন করা উচিত। এইভাবে যখন তোমরা বেশি বেশি অনুশীলন করবে তখন দেখবে তোমার নিজের মাথাতেই একটা ফরম্যাট বা গঠন তৈরি হয়ে গেছে, তুমি তখন ওইভাবেই মানে পরিবর্তন করতে পারবে। এখন একসাথে অনেকগুলো পরিবর্তন আমরা দেখছি, তো এই জন্য মনে হতে পারে যে এটা বোধহয় খুব জটিল বিষয়। আসলে জটিল না। তোমরা যখন এক একদিন এক একটা নিয়ে বসবে, যে আজকে আমি শুধু নেতিবাচক থেকে অস্তিবাচক করব বা অস্তিবাচক থেকে নেতিবাচক করব, শুধু এটাই একদিন অনুশীলন করো। ওটা যখন আয়ত্তে এসে যাবে তখন আরেকটায় চলে যাও। এইভাবে ধাপে ধাপে যদি তোমরা রূপান্তরটা অনুশীলন করো তখন দেখবে যে জিনিসটা খুব সহজ। একসাথে যদি সব ধরনের উদাহরণ নিয়ে বসে পড়ো তখন দেখবে যে একটু কঠিন মনে হচ্ছে। আসলে ব্যাপারটা খুব সোজা। তো আমাদের ক্লাসের সময় প্রায় শেষ। আমাকে একটু মনে করিয়ে দিও যে আমরা কোন পর্যন্ত আজকে আসলাম। আমরা এসেছি অনুজ্ঞা থেকে নির্দেশাত্মক পর্যন্ত। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা এরপর থেকে শুরু করব। এখন আমরা আমাদের অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেব। প্রথমে আমি ডাকবো, আচ্ছা আজকে তো সময় কম, তোমরা একটু চ্যাটিং বক্সে দিয়ে দাও তো সবাই। সবার ডাকতে ডাকতে মনে হয় ক্লাস শেষ হয়ে যেতে পারে। একটু চ্যাটিং বক্সে এসে দিয়ে দাও। তোমাদের গ্রুপ সহ লিখবে কিন্তু। ডিসেবল, আচ্ছা আমি অ্যাবল করে দিচ্ছি। আচ্ছা মিস এমনিতেই তো গ্রুপ সহ নেই, কিন্তু রুল তো আছে, নাম তো আছে। তুমি অ্যাটেন্ডেন্সে এসে তোমার সম্পূর্ণ রোল নাম্বারটা লিখবে অথবা গ্রুপ সহ লিখবে যে বিএস, বিজনেস স্টাডিজ হলে বিএস, হিউম্যানিটিজ হলে শুধু এইচ, সায়েন্স হলে শুধু এস, এটুকু ইন্ডিকেট করে রোল নাম্বারটা ঝটপট লিখে ফেলো। ওকে ওকে ওকে। সবার যখন দেয়া শেষ হয়ে যাবে তখন আমাকে একটু বলবে। এখনো বাকি আছে, সবারটা আসেনি। মেয়েরা, এই যে আমরা একের পর এক ক্লাস নিয়ে যাচ্ছি এবং তোমরাও ক্লাস অ্যাটেন্ড করছো, কিন্তু বাসায় যদি না পড়ো তাহলে কিন্তু মানে পুরো
ব্যাপারটাই ব্যর্থ হয়ে যাবে। এই যে আমাদের ক্লাস নেওয়া এবং তোমাদের ক্লাস করা পুরোটাই ব্যর্থ হবে। বাসায় যদি অনুশীলন না করো তাহলে তোমরা কিন্তু মানে তোমাদের পড়া কিন্তু মানে শেখা হবে না। যখন মানে যতই তোমরা ক্লাস করো এবং ক্লাসে যদি মনে হয় যে হ্যাঁ সব বুঝেছি, কিন্তু অনুশীলন না করলে বোঝা জিনিসও একসময় জটিল হয়ে দাঁড়ায়। কেউ কিছু বলছো আমাকে? বলো। জি মিস, হচ্ছে গিয়ে আমরা জুম ক্লাসে ক্লাস নিলে দেখা যায় যে ম্যাডাম 80% মেয়ে আর কি ক্লাস করে, ইভেন বুঝাও যায় জুম ক্লাসে। কিন্তু মিস ইউটিউবে যখন কোনো টিচার আপলোড দেয় আমরা ওইটাতে ঠিক মতো অ্যাটেনশন দিতে পারি না, ইভেন নিজে থেকেও মানে একটা মানে তাগিদ থাকে না পড়ার। ইভেন মানে একটা হয় যে না পড়বো না, পরে দেখবো না, ইউটিউবে ক্লাসটা তো আছে, এরকম করে আর দেখাই হয় না। হ্যাঁ বুঝেছি, কিন্তু ব্যাপারটা দেখো তোমরা তো এখন যথেষ্ট বড় হয়েছো, আর তার চেয়েও বড় কথা হচ্ছে আমরা এখন যেই পরিস্থিতিতে যাচ্ছি তাতে আমাদের তো কথা ছিল আমরা কলেজে করব যদি এই কোভিড পরিস্থিতি না থাকতো, কিন্তু আমরা তো সেটা পারছি না, আমাদের অনলাইনের আশ্রয় নিতে হয়েছে। এখন বিভিন্ন পরিস্থিতিতে আমাদের দেখা যায় যে দু একটা ক্লাস ইউটিউবে দিতে হয়, সেক্ষেত্রে আমাদের নিজেদের উদ্যোগী হয়ে ক্লাসটা দেখে নিতে হবে, তাই না? এখন যদি আমরা না দেখি, টিচাররা সবভাবে চেষ্টা করছেন যেভাবে তোমাদেরকে একটু সাহায্য করা যায়, জুম ক্লাস হোক, ইউটিউবে হোক, যেভাবেই হোক টিচাররা চেষ্টা করে যাচ্ছেন তাদের সাধ্যমতো ক্লাসটা তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, পড়াটা বুঝিয়ে দেওয়ার জন্য। এখন তোমাদের এইটুকু, আমি শেষ করি, তোমাদের এইটুকু উদ্যোগী হতে হবে যে ইউটিউবে ক্লাসটা আছে, এই যে তুমি যেটা বললে যে উৎসাহ আসে না, আছেই তো এই ভাবটা ত্যাগ করে তুমি নিজের একটা রুটিন তৈরি করবে যে আমি প্রতিদিন এই সাবজেক্টগুলো পড়বো, অনলাইন ক্লাস শেষেও আমি এই সাবজেক্টগুলো পড়বো, আমার এই ইউটিউবের ভিডিওগুলো দেখা হয়নি, দেখে ফেলতে হবে। এইটুকু যদি নিজে থেকে না করা হয় তাহলে কিন্তু মানে পড়াশোনাটা তোমরা পিছিয়ে যাবে। আর এখন কথা বলছিল হচ্ছে অবনী, হ্যাঁ অবনী, আমার এখানে 1 মিনিটের কম টাইম, তো তোমার যা বক্তব্য তুমি যেটা বলতে চাচ্ছিলে আর একটু যেটা বলতে চাচ্ছিলে সেটা তুমি আমাকে পার্সোনালি জানাও, ঠিক আছে? আমি তোমার সাথে কথা বলবো এখন। ও আরেকজন অ্যাটেন্ডেন্স দিলে, এখন আর কেউ কি বাকি আছো? আমার কিন্তু টাইম এখানে শেষ। কেউ কি অ্যাটেন্ডেন্স বাকি আছো? আচ্ছা, মনে হচ্ছে মিস অ্যাটেন্ডেন্স আমার কেউ বাকি নেই। টাইপিং এ একটু ভুল হয়ে গিয়েছিল, তাই আমি 2বার প্রেজেন্ট দিয়েছি। ঠিক আছে, সমস্যা নেই। তোমার রোল কত? রোল কত? 209। 209। আরেকজন কে? 119। 209 119। ঠিক আছে মেয়েরা, ইনশাআল্লাহ তোমাদের সাথে নেক্সট ক্লাসে দেখা হবে। তোমরা সকলে ভালো থেকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। জি মিস, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।